দেখ আজকে আমরা এরকমই একটা সেট আলোচনা করব আমাদের আপকামিং পরীক্ষার জন্য। এরকম একটা সেট আমরা আজকে একটু আলোচনা করব। প্র্যাকটিস পেপার, এটা ওই ছায়ার প্রকাশনে একটা বই বেরিয়েছিল, সেখান থেকে আলোচনা করছি। একটাই বই বেরিয়েছিল ভালো মোটামুটি, ওটাই একমাত্র আমাদের কাছে অ্যাভেলেবেল টুল সব টিচারদের কাছে। জেনারেলি আর কোনো টুল সেরকমভাবে অ্যাভেলেবেল হয়নি। হয়তো সেকেন্ড সেমিস্টারে অনেক কিছু টুল অ্যাভেলেবেল হয়ে যেতে পারে, বাট এখনও পর্যন্ত তো এটাই অপশান। সেটা আমি বারবারই বলে আসছি যে এখনও পর্যন্ত এটাই অপশান। তো ব্যবহার করলে তোকে এটাই ব্যবহার করতে হবে আপাতত, এছাড়া কোনো গতি তো আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ভিডিওটা কেমন একটা কাঁপছে টাইপের মনে হচ্ছে। ওকে, তো আমরা বেশ কিছু কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করেছি আর এখান থেকেই করছি, আর আগামী দিনেও আমরা আরও কয়েকটা পেপার প্র্যাকটিস করবো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো দেখ এটা একটা 8 নম্বর পেপারটা আমরা সলভ করছি। 8 নম্বর পেপারটা একবার খেয়াল করবি, তোদের সবাইকে আমি দিয়ে দিয়েছিলাম। এখান থেকে এই কোশ্চেনটা দেখ, প্রথম কোশ্চেনটা দেখ, বলছে মৌলের তুল্যাঙ্ক ভার এবং পারমাণবিক, এটা কত নম্বর সেট বলতো? 8 নম্বর সেটটা খুলবি সবাই, 8 নম্বর সেটটা। ঠিক আছে, 8 নম্বর একটা দিয়েছিলাম ওইটা। ঠিক আছে, তো বলছে মৌলের তুল্যাঙ্ক ভার এবং পারমাণবিক ওজনের মধ্যে সম্পর্ক। আমরা জানি একটা সম্পর্ক পড়েছিলাম, ই ইকুয়াল টু এ বাই ভি। ই ইকুয়াল টু এ বাই ভি, এরকম একটা সম্পর্ক আমরা কিন্তু পড়েছিলাম। অর্থাৎ ইটা হচ্ছে তুল্যাঙ্ক ভার, এ হচ্ছে অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট, হ্যাঁ, আর ভি হচ্ছে ভ্যালেন্সি। এটা হচ্ছে তুল্যাঙ্ক ভার, অ্যাটমিক মাস, এর মধ্যে সম্পর্ক। তো সেটার উপর বেস করে একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা বলছে মৌলের তুল্যাঙ্ক ভার পারমাণবিক ওজন অপেক্ষা, মানে ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাটমিক মাসের থেকে অলওয়েজ বেশি হবে, কম বা সমান হবে, সবসময় কম হবে, বেশি বা সমান হবে। খেয়াল করে দেখ, এই ভ্যালেন্সি যদি 0 হয় তাহলে এটা সম্ভব না। তো ভ্যালেন্সি 0 হলে মানে ইকুইভ্যালেন্ট মাস অ্যাটমিক মাসের সঙ্গে মানে আনডিফাইন্ড হয়ে যাবে ইকুইভ্যালেন্ট মাসটা। দেখ ভালো করে, সামথিং বাই 0 হয়ে আছে না, আনডিফাইন্ড হয়ে আছে না, তাহলে এটা সম্ভব নয়, ভ্যালেন্সি 0 হওয়া সম্ভব নয়। তাহলে ভ্যালেন্সি নট ইকুয়াল টু 0 হবে, তাই তো? তাহলে ভ্যালেন্সি যদি ইকুয়াল টু 1 হয় তাহলে ই ইকুয়াল টু এ হবে, তাই তো? আরেকটা কী হতে হবে, ভ্যালেন্সি যেহেতু 1-এর কম হওয়া মানে 0 হওয়া সম্ভব নয়, তাহলে 1-এর বেশি হতে পারে পূর্ণ সংখ্যা। ভ্যালেন্সি ফ্র্যাকশন তো হয় না, পূর্ণ সংখ্যা হবে। তাহলে 1-এর থেকে যদি বেশি হয় মানে ভ্যালেন্সি 2, 3, 4, 5 এর ভাগ যদি বাড়ে, তাহলে দেখো ভ্যালেন্সির ভ্যালু যত বাড়বে ই এর ভ্যালু তত কমে যাবে না? কমে যাবে তো। তার মানে ইটা এর সঙ্গে সমান হতে পারে, অথবা ভ্যালুগুলো আস্তে আস্তে কমতে থাকবে, তাই তো? তাহলে এই অপশানটা হবে, অপশান সিটা কারেক্ট। অপশান সিটা কারেক্ট, দেখে নে। পরের কোশ্চেনটা দেখ, পরেরটা বলছে নিচের কোন সম্পর্কটি সত্য নয়? একটা আমরা অনেকগুলো সম্পর্ক দিয়েছে, দেখ 2 ইন্টু বাষ্প ঘনত্ব আণবিক ভর, এটা তো পড়েছিস তো, এম ইকুয়াল টু 2D। দেখ বাষ্প ঘনত্বকে ডি দিয়ে বলি, তাহলে 2D ইকুয়াল টু এমই তো হয়, এটা তোমরা পড়েছি, ছোটোবেলায় পড়েছি, এম ইকুয়াল টু ডি হয়, তাই না? তাহলে এটা ঠিক কথা বলেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পারমাণবিক ভর 6.4 বাই আপেক্ষিক তাপ, এইটা একটা ফর্মুলা আছে, এটা আমরা ডুলং পেটিট ল বলি। হ্যাঁ, ডুলং পেটিট ল বা পেটিট নিয়ম বলি। এই ডুলং পেটিট নিয়ম অনুসারে পারমাণবিক ভর ইন্টু আপেক্ষিক তাপ এটা সমান সমান 6.4 হবে। পারমাণবিক ভর ইন্টু আপেক্ষিক তাপ সমান সমান 6.4 হবে। এটা ডুলং পেটিটের নিয়ম, দেখতো। তাহলে সেই নিয়মটা এখানে ভ্যালিড না? পারমাণবিক ভর এটার সঙ্গে যদি ক্রস মাল্টিপ্লাই করিস, দেখতো 6.4-এর সঙ্গে সমান আসছে। তাহলে এটাও একটা ট্রু, এটা সঠিক কথা। আমাকে বলেছে কোনটা সত্যি নয়, এটা ঠিক কথা। আচ্ছা, নেক্সট এই কথাটা বলছে মূলকের যোজ্যতা সংকেত ভর বা মূলকের তুল্যাঙ্ক ভার।
আচ্ছা দেখ, যোজ্যতাকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, সংকেত ভরটা মাস এম দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর ইকুইভ্যালেন্ট মাসকে ই দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক একটু আগেই করেছিলাম, মনে করে দেখ, ই ইকুয়াল টু এ বাই ভি করেছিলাম, তাই তো? এখানে এটাকে তুই এম ধর, এটাকে এই যে এ যেটা এ লেখা আছে সেটাকে তুই এম ধর। দেখ তো ই ইকুয়াল টু এম বাই ভি আসছে, তাই তো? তাহলে দেখ, আমি নিচেরটা মুছলাম, 2 নম্বর এটা মুছলাম, এটা মুছলাম। আচ্ছা দেখ, তাহলে এখান থেকে আমাকে প্রকাশ কি মূলকের যোজ্যতা মানে ভ্যালেন্সি রেসপেক্টে প্রকাশ করতে বলছে। তাহলে ভ্যালেন্সি রেসপেক্টে প্রকাশ করলে ভি ইকুয়ালস টু এম বাই ই আসবে। ভি মানে ভ্যালেন্সি, দেখ যোজ্যতা সমান সমান মূলকের সংকেত ভর মানে এম বাই তুল্যাঙ্ক ভর মানে ই, মানে এটাও ঠিক কথা। এইটা তাহলে ভুল হবে। কেন ভুল? বলছে যৌগের স্থূল সংকেত সমান সমান এন ইন্টু যৌগের আণবিক ভর, না, এনটা এই দিকে মাল্টিপ্লাই হবে, আমরা করেছিলাম। মনে করে দেখ যে গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6, তাই তো? এর ভর কত? আণবিক ভর কত? 180 গ্রাম, তাই তো? আচ্ছা, গ্লুকোজের এইটা তো আণবিক ফর্মুলা, এই গ্লুকোজের যদি আমরা স্থূল ফর্মুলা নিই কত হবে? শুধু CH হবে। স্থূল ফর্মুলা কি? CH2 হবে, CH2 স্থূল ফর্মুলা তো, এটা রেশিও, সিম্পল রেশিও, CH2O, তাই তো? হ্যাঁ, তাই আসছে, CH2O হচ্ছে। দেখ মানে 6:12:6 রেশিও করলে কত হবে? 1:2:1, অর্থাৎ এই যে পরমাণু সংখ্যাগুলো এর যে তোর সিম্পল হোল নাম্বার রেশিও, সেটাকে দিয়ে আমরা স্থূল সংকেত পাই। তাহলে স্থূল ওজনটা কত? এর স্থূল ওজনটা কত বা স্থূল ভর কত? দেখ এটা 30 হচ্ছে। দেখ কার্বন 12, 12 আর 2 13, 14, 14 আর 16 মানে 30। এবার দেখ এই 30কে 6 দিয়ে যদি গুণ করিস তাহলে তোর এটা আসবে, আসছে তো? তার মানে স্থূল ভরকে কোনো একটা ফ্যাক্টর এন দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা আণবিক ভরটা পাই। এটা তো স্থূল ভর, স্থূল সংকেত থেকে যে ভর পেয়েছি সেটা স্থূল ভর, আর আণবিক সংকেত থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে আণবিক ভর। তাহলে স্থূল ভরকে একটা ফ্যাক্টর এন দিয়ে মাল্টিপ্লাই করলে তবেই তো আমরা পাচ্ছি তোর 180, মানে আণবিক ভরটা পাচ্ছি। তার মানে সংকেতটা কী হওয়া উচিত? যৌগের স্থূল সংকেত ওজনের সঙ্গে এন মাল্টিপ্লাই করলে আণবিক ভর আসবে, কিন্তু এখানে উল্টোটা করেছে। দেখ এনটা ওই দিকে মাল্টিপ্লাই করেছে, অর্থাৎ এটা ভুল কথা। ঠিক আছে, বুঝতে পারছিস? তোরা বুঝতে পারছিস? চল নেক্সট, চেঞ্জ করলাম, এই অপশনটা হয়ে গেল। নেক্সট মুছছি, পরেরটা দেখ। সবাইকে বলবো পেপার কোয়েশ্চেন নম্বর 8টা বার করবি, যেটা সেট দিয়েছিলাম, সেট নম্বর 8টা করাচ্ছি, সেট নম্বর 8, সেট নম্বর 8টা কর, সেট নম্বর 8 হচ্ছে। দেখ আচ্ছা, এটা এই কোশ্চেনটা দেখ, কোন একটি উপকক্ষকে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা প্রকাশ করে কোন ফর্মুলাটা? আমরা দেখ একটা কক্ষপথে মানে একটা অরবিটে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা কোন ফর্মুলায় করেছিলাম? 2n² ফর্মুলা দিয়ে করেছিলাম। কিন্তু উপকক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা আমরা করেছিলাম 2 × 12+1 ফর্মুলা দিয়ে। মনে করে দেখ, উপকক্ষে এটা হচ্ছে উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 12+1। আচ্ছা এটাকে তুই মাল্টিপ্লাই করে দে, তাহলে 4l+2। ঠিক আছে, তার মানে এইটা সত্যি, এইটা ঠিক কথা। বোঝা গেছে ব্যাপারটা? পরেরটা চেঞ্জ করলাম, পরেরটা। হ্যাঁ শুনছি, 1 মিনিট। হ্যাঁ অনিক বল। হ্যালো স্যার। বল বল, শুনতে পাচ্ছি, বল। 2n প্লাস সূত্রটা কি একটু বলবেন? আচ্ছা বলছি, 1 মিনিট, ঠিক আছে, আমি আরেকবার বলছি, হোল্ড কর।
ঠিক আছে, এইটা তোদের অ্যাটমিক স্ট্রাকচার পড়াতে গিয়ে বলেছিলাম যে এই যে 2n² ফর্মুলা, এটা হচ্ছে কোনো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করার জন্য। কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন, ঠিক আছে। আর 2 × 12+1 এইটা দিয়ে আমরা বের করি কোনো উপকক্ষে কতগুলো ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে। উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এইটা আমরা বার করি এই ফর্মুলা দিয়ে। আমরা তোকে মিলিয়ে দেখাচ্ছি। তোরা বল পি উপকক্ষে কতগুলো ইলেকট্রন থাকে? 6টা। পি এর এল ভ্যালু কত? 1। এস হলে এস এর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু হচ্ছে 0। পি হলে পি এর অ্যাজিমুথাল কোয়ান্টাম ভ্যালু হচ্ছে 1। ডি হলে ডি এর অ্যাজিমুথাল কোয়ান্টাম ভ্যালু হচ্ছে 2। আর এফ হলে এফ এর অ্যাজিমুথাল কোয়ান্টাম ভ্যালু হচ্ছে 3। এবার আমি এই ফর্মুলাটাকে লাইভ ব্যবহার করে দেখাচ্ছি যে পিতে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকে? 6টা। পি এর এল ভ্যালু কত? 1। এখানে 1 বসা, তো কত হচ্ছে দেখ, 2l মানে 2 × 1+1 মানে 3। 3 দুগুণে এফ এ ম্যাক্সিমাম ইলেকট্রন কটা? এফ 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 উপকক্ষে 7টা ঘর থাকে। এফ উপকক্ষে 7টা ঘর থাকে, তাই তো? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। প্রতিটা ঘরে 2টো করে হলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন হতে পারে? 7টা ঘর, প্রতিটা ঘরে 2টো করে, 7 দুগুণে 14খানা ইলেকট্রন। তাহলে এল এর ভ্যালু কত? 3। এখানে এল এর ভ্যালুটা বসা, 3 দুগুণে 6, 1 7, 7 দুগুণে 14। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা কি বার করছি? কোনো উপকক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। কোনো উপকক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে এটা আমরা বার করছি। তার মানে এটাকে যদি গুণ করে দিস, 2 দুগুণে 4l + 2, দেখ এই যে 4l + 2, তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা কোনো উপকক্ষে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে বের করতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? এবারে অনেক ক্লিয়ার হয়েছে? অনেক ক্লিয়ার হয়েছে এবারে? ওকে, চল নেক্সট। রিমোটটা কোথায় রাখলাম? আচ্ছা, ঘরে প্রচণ্ড হিউমিডিটি, কন্টে হয়ে গেল। ওকে, নেক্সট দেখ পরেরটা। আচ্ছা দেখ, এটা যদিও এই অপশানগুলো কতটা ঠিক আছে আমার সন্দেহ আছে, তবু একটু বলছি। দেখ এটা বলছে কোন 4টি কোয়ান্টাম সংখ্যা mn এর 21তম ইলেকট্রনকে চিহ্নিত করে? ম্যাঙ্গানিজের 21th ইলেকট্রনকে কে আইডেন্টিফাই করে? ভালো করে দেখ। mn এর অ্যাটমিক নাম্বার কত? 25। তাহলে যদি নিয়ম করে আমরা ইলেকট্রন লিখতে থাকি তাহলে কেমনভাবে লিখবো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d5, তাই তো? আচ্ছা, এটাকে এবার সাজিয়ে যদি লিখি, সাজিয়ে লিখলে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s2, 3d5, 4s2। বলতো এখান থেকে 21তম ইলেকট্রন কোনটা? 21তম ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারগুলো বল।
হচ্ছে দেখ, তো নিয়ম করে আমরা 21তম ইলেকট্রন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটাই দেখা উচিত, এইভাবেই দেখা উচিত, এটা থেকে আমাদের এই উপরেটাই দেখা উচিত, এটা বাদ দে, উপরেটাই দেখ। কাউন্ট করতো 21তম ইলেকট্রনটা কোথায় আছে? 2 2 4 6 4 10, 2 12, 6 18, 18 2 19 20। তাহলে 21 নম্বর ইলেকট্রনটা ডিতে গিয়ে ঢুকছে, 21 নম্বর ইলেকট্রন কোথায় গিয়ে ঢুকছে? ডিতে, তাই তো? আচ্ছা, 21 নম্বর ইলেকট্রনটা এখানে ঢুকেছে। তাহলে 21 নম্বর ইলেকট্রন যে ডিতে ঢুকেছে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত হবে? 3, বিকজ এই যে 3-এর আন্ডারে ঢুকেছে। তাহলে অ্যাজিমুথাল ভ্যালু এল এর মান কত হবে? 2। দেখ তো কোন অপশানে, আমি আর বেশি দেখবো না। 3 এখানে আছে, এটা বাদ দেবো, সিটা আগেই বাদ। দেখ 4 দিয়েছে, 1 দিয়েছে, এটা হবে না। 3-এর পরে কত হবে? এটা ডি এর এল ভ্যালু কত? 2। 3-এর পরে 1 দিয়েছে, এটাও নেব না। 4 দিয়েছে, এটাও নেব না। তাহলে অনলি অপশান লেফট ইজ দিস। আর বাকি চেক করার দরকারই নেই, বাকি চেক করার আর প্রয়োজনই নেই। বুঝতে পারলি না বাবু? তোরা বুঝতে পারছিস? ভেরি গুড। নেক্সট দেখ, এটা হয়ে গেল। তারপরে 5 নম্বর বলেছে এফ ব্লক মৌলের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস কত? দেখ পরীক্ষা কিন্তু এফ ব্লকের জায়গায় ডি ব্লকও দিতে পারে। সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস কত, এলিমেন্টগুলোর পজিশন। সকলকে বলবো আমার খাতা কিন্তু ভালো করে পড়বি, কোয়েশ্চেন সলভ করবি, প্লাস খাতাও পড়ে যাবি, খাতায় প্রত্যেকটা প্রবলেম সলভ দেখে যাবি, ঠিক আছে? দেখ এফ ব্লকের বিন্যাস তোরা শিখেছিলিস, আমরা অপশান দেখবো না, আমরা নিজেরা শিখেছিলাম। n-2, f 1 to 14, মনে করে দেখ n-1, d 0 থেকে 1, ns2 পড়েছিলাম। এটা এফ ব্লকের বিন্যাস, সাধারণ বিন্যাস। দেখ কোন অপশানে আছে, এই দেখ অপশান বিতে আছে, অপশান বিতে ওটা দেওয়া আছে, ঠিক আছে? অপশান বিতে চেঞ্জ করি, 5 চেঞ্জ করলাম। নেক্সট, ছয়টা দেখ। স্টেটমেন্ট 1 কি বলেছে? কপারের ডি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, কপারের ডি উপকক্ষ ইলেকট্রন দ্বারা ফিল আপ থাকে। কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কি বল, যদি শর্টকাট লিখিস? কপারের ইলেকট্রন বিন্যাস 3d10 4s1, মানে লাস্টটুকু লিখলাম আমি 3d10 4s1। তাহলে এই কথাটা সত্যি বলেছে তো? স্টেটমেন্ট 1 কারেক্ট। স্টেটমেন্ট 2 কি বলছে? সন্ধিগত মৌলগুলো রঙিন জটিল যৌগ গঠন করে। হ্যাঁ করে। সন্ধিগত মৌল মানে ডি ব্লক এলিমেন্টসগুলো যাদের ইনকমপ্লিট ডি থাকে, তারা সবাই কালার কম্পাউন্ড তৈরি করে মোটামুটি। তাহলে এটাও ঠিক কথা বলেছে। বিবৃতি 3, বেশিরভাগ সন্ধিগত মৌলের কেবলমাত্র একটি জারণ স্তর বর্তমান না। সন্ধিগত মৌলের বেশিরভাগ সন্ধিগত মৌলের কিন্তু একাধিক জারণ স্তর সম্ভব। যেমন ধর ম্যাঙ্গানিজের 2, 3, 5, 7, হ্যাঁ এরকম অনেকগুলো হয়। ক্রোমিয়ামের হয় অনেকগুলো। তাহলে আয়রনের তোরা নিজেরাই জানিস 2 আর 3 হয়, কপারের 2, 1, আয়রনের 1ও হয় কখনো কখনো। মানে ম্যাক্সিমাম সন্ধিগত মৌলের একাধিক জারণ স্তর পসিবল, ঠিক আছে? হ্যাঁ একাধিক হয়, একের বেশি হয়। তার মানে এইটা ভুল কথা, এইটা ঠিক নয়। বিবৃতি 4টা ঠিক নয়, ওই সরি বিবৃতি কথা জানো, বিবৃতি 3টা ঠিক নয়, সরি বিবৃতি 3টা ঠিক নয়, বিবৃতি 3 কথাটা ভুল, তাই তো? আচ্ছা, সন্ধিগত মৌলের প্রত্যেকটি ধাতু, হ্যাঁ এটা কারেক্ট, সবাই প্রায় ধাতু আছে। দেখ স্ক্যান্ডিয়াম, মলিবডেনাম, হ্যাঁ এরকম কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক যারা যারা আছে সবাই কিন্তু মেটাল। ওকে, তার মানে কি পেলাম? বিবৃতি 1 ঠিক, 2 ঠিক, 3 ভুল, 4 ঠিক। দেখি কি বলছে, কোন অপশানে বলছে। ও না সরি, এখানে কপার সন্ধিগত মৌল নয় বলেছে, এটা ভুল কথা তো, এটা তো ভুল কথা হবে। আমি শুধু ভাবলাম ডি ভর্তি থাকে, এইটুকু পড়লাম। কপারের ডি উপকক্ষ ইলেকট্রন দ্বারা ভর্তি থাকে, পড়ে আমি ছেড়ে দিয়েছি, তারপরে আর পড়িনি।
তাই কপার সন্ধিগত মৌল নয়। না, কপার সন্ধিগত মৌল আমরা পড়েছিলাম সিইউ, এজি, এইউ এরা সন্ধিগত মৌল কিনা। যাদের ভূমিস্তরে বা অন্য কোনো স্থায়ী জারণ স্তরে অসম্পূর্ণ ডি উপকক্ষ থাকে তাদেরকে আমরা সন্ধিগত মৌল বলি। কপারের নর্মাল ইলেকট্রন বিন্যাস যদি ধরিস তাহলে এখানে 3d10 4s1, তাহলে এই ইলেকট্রন বিন্যাস ধরলে কপার সন্ধিগত মৌল নয়। কিন্তু সন্ধিগত মৌলের যে ডেফিনেশন সেটা হচ্ছে ভূমিস্তরে বা অন্য কোনো স্থায়ী জারণ অবস্থায় যদি অসম্পূর্ণ ডি থাকে। কপারের আরেকটা জারণ অবস্থা হচ্ছে কপার +2, কপারের আরেকটা জারণ অবস্থা হচ্ছে কপার এবং +2 দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। বের করে দেয় এখান থেকে একটা বার করে দেখ 3d9 থাকছে, অর্থাৎ কপারেও অসম্পূর্ণ ডি উপকক্ষ পাওয়া যায়। সে ভূমিস্তরে না হলেও অন্য কোনো স্থায়ী জারণ অবস্থাতে পাওয়া তো যাচ্ছে, তাহলে কপার কিন্তু সন্ধিগত মৌল হবে। তাহলে এটা ভুল হবে। হ্যাঁ, আমি এটা পড়িনি, এই লাইনটা পড়িনি, আমি ওইটা পড়েছিলাম শুধু। তার মানে প্রথম কথাটা মিথ্যা, দ্বিতীয় কথাটা সত্য, তাই তো? তৃতীয় কথা বেশিরভাগ সন্ধিগত মৌল কেবল একটা জারণ স্তর মধ্যমান না, মিথ্যা। ঠিক কথা এখানে সন্ধিগত মৌল প্রত্যেকে ধাতু, সত্য। তার মানে অপশান এ। ঠিক আছে, বুঝতে পারলি? চল তারপরেরটা, 6এরটা হলো, 7এরটা চল। এ মজাদার কোশ্চেন, বল দেখি তোরা 7এরটা। 104 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট আইইউপিএসি নাম কি হবে? 104, 1 মানে উন, 0 মানে নীল, 4 মানে কোয়াড ইয়াম, উন নীল কোয়াডিয়াম এটা। হ্যাঁ বল বল। উন নীল কোয়াডিয়াম, ভেরি গুড। উন নীল কোয়াডিয়াম কি রে, বল রে। বল। চ্যাট বক্সটা ব্যবহার করো, কথা বলতে চ্যাট বক্সটা ব্যবহার করে আমি দেখে নিচ্ছি। আচ্ছা, তারপর কি বললাম? ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি মানে ইলেকট্রন অ্যাফিনিটি সঠিক ক্রম তোরা শিখেছিস, এটাও করে। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন অপেক্ষা বেশি পড়েছি। এইটা হচ্ছে কারেক্টরটা, সিএল এর বেশি হবে, সিএলএফ, এটা সরি এইটা হবে সিএলএফআই। মানে ইলেকট্রোনেগেটিভ অর্ডার হলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডারটা উল্টে দিয়েছিলাম, ক্লোরিন আর ফ্লুরিন এক্সচেঞ্জ করে দিয়েছিলাম। ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লুরিন অপেক্ষা বেশি, কারণ ফ্লুরিনও নিতে চায় ইলেকট্রন, বাট ফ্লুরিনের আকার ছোট তো নিয়ে রাখতে পারে না, রিপালশন হয়, সেই কারণে ক্লোরিন নিয়ে নেয়। বুঝতে পেরেছিস? ক্লাস খাতাটা পড়তে হবে একবার। হ্যাঁ, এইটা 9টা দেখ, 9টা বলছি XCF2 BeF2 উভয় প্রকার অণুর গঠনাকৃতি সরলরৈখিক। এক্ষেত্রে XCF2 BeF2 অণু তার কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা জিজ্ঞেস করেছে। আমরা তো জানি আমাদের নিয়মে করব, ঠিক আছে? হাইব্রিডাইজেশন বের করবো তো, জেননে 8টা দাগ দেবো, 1 2 3 4 5 6 7 8, দুটো ফ্লুরিন নিয়ে নিয়েছে, তাহলে 2 বন্ড পেয়ার হয়ে গেল। 2 বন্ড পেয়ার, লোন পেয়ার কটা? এই একটা, এই একটা, এই একটা, 2 বন্ড পেয়ার 3 লোন পেয়ার, তাহলে 2 আর 3 5, স্টেরিক নাম্বার আছে 5, 5 হলে sp3d, 5 হলে sp3d, sp3d হবে, তাই তো? sp3d, প্রথমটা sp3d, sp3d। আচ্ছা, তারপরে BeF2, বেরিলিয়ামের বাইরে কটা ইলেকট্রন? দুটো, 1 2, দুটোতেই ফ্লুরিন আছে, দুটো বন্ড পেয়ার মানে S একটা P একটা, অর্থাৎ এইটা। ঠিক আছে, তার মানে অপশান ডিটা কারেক্ট হলো। নেক্সট, পরেরটা বলছে BE2 অণুর বন্ধনক্রম কত হবে? দেখ, বেরিলিয়াম BE2 কি করে হয়েছে বাবু? BE প্লাস BE মিলে হয়েছে, তাই তো? তাহলে এই বেরিলিয়ামের বাইরের কক্ষে কি আছে? 1s2 2s2, এরও 1s2 2s2, তাই তো? তাহলে এমও ডায়াগ্রামটা করে ফেলি, বেরিলিয়ামের এমও ডায়াগ্রামটা করে ফেলছি।
এর এদিকে 1s, এরও এদিকে 1s, 1s 1s, ঠিক আছে। তারপরে ও 2s আর ও 2s, দেখ এটা একটা 2s, এই একটা 2s, অন্য কালি ব্যবহার করি, এই একটা 2s, এই একটা 2s, তাহলে 1s 1s একটা বন্ডিং, একটা অ্যান্টি বন্ডিং হলো, তাই তো। 2s 2s ও একটা বন্ডিং, একটা অ্যান্টি বন্ডিং হলো। তাহলে মোট ইলেকট্রন কটা রে? 2 2 4 আর 4 8টা, 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন ফিল আপ করা শুরু কর আস্তে আস্তে, 8টা ইলেকট্রন ফিল আপ করা শুরু কর। 1 2 3 4 5 6 7 8। এবারে বন্ড অর্ডার হিসাব কর। আর শর্টকাট তো শিখিয়েছিলাম ক্লাসে তোদেরকে, সেটা ব্যবহার করতেই পারিস। হ্যাঁ, বন্ড অর্ডার, বন্ডিং ইলেকট্রন কটা? দুটো, আর এই দুটো বন্ডিং ইলেকট্রন, 2 আর 2 4, মাইনাস অ্যান্টি বন্ডিং হচ্ছে এইটা আর এইটা, অ্যান্টি বন্ডিং মানে আবার 4/2 মানে 0, ঠিক আছে। আর শর্টকাট তোদের একটা শিখেছিলাম, মনে করে দেখ, টোটাল ইলেকট্রন যদি 8 হয় বন্ড অর্ডার 0 হবে, টোটাল ইলেকট্রন যদি 9 হয় বন্ড অর্ডার 0.5 হবে, 10 হলে বন্ড অর্ডার 1 হবে, টোটাল ইলেকট্রন তোর 11 হলে 1.5 হবে, শিখিয়েছিলাম মনে পড়ছে ক্লাসে। দেখ বেরিলিয়ামে দেখ টোটাল ইলেকট্রন 8টাই হচ্ছে, দেখ 4 আর 4 8টা, দেখ তো ওইভাবে করলেও করতে পারিস। এটা আমি ভেঙে দেখালাম, চেঞ্জ করলাম। ওকে দেখ, নেক্সট এবার বলছে আয়নীয় যৌগের সমযোজী প্রকৃতি বৃদ্ধি পাবে কখন? তোদেরকে একটা টার্ম পড়িয়েছিলাম মনে পড়ছে, আয়নিক পোটেনশিয়াল বলে টার্ম পড়িয়েছিলাম, আয়নিক পোটেনশিয়াল বলে একটা টার্ম পড়িয়েছিলাম। আয়নিক পোটেনশিয়াল ফাই সমান সমান ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস, ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস, এটা পড়িয়েছিলাম ফাজান্স রুল পড়ানোর সময়। আয়নিক পোটেনশিয়াল ফাই মানে হচ্ছে ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস, ওকে। আচ্ছা, এই ফাইয়ের সঙ্গে সমযোজ্যতা বা কোভ্যালেন্সির ডাইরেক্ট সম্পর্ক, ফাইয়ের সঙ্গে সমযোজ্যতা বা কোভ্যালেন্সির ডাইরেক্ট সম্পর্ক আছে। অর্থাৎ ফাইয়ের মান যত বৃদ্ধি পাবে আয়নীয় যৌগে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে, ফাইয়ের মান যত বৃদ্ধি পাবে আয়নীয় যৌগে সমযোজী চরিত্র তত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে সেই রেসপেক্টে দেখলে কি হয় খেয়াল করে দেখ, ফাই কখন বাড়বে? ক্যাটায়নের চার্জ যদি বাড়ে তাহলে ফাই বাড়বে, রেডিয়াস যদি কমে তাহলে ফাই, রেডিয়াস বাড়লে ফাই কমবে, ব্যস্তানুপাতিকতে। ভালো করে দেখ, আয়নিক পোটেনশিয়াল বা ফাইয়ের সঙ্গে সমযোজ্যতার কেমন সম্পর্ক? ডাইরেক্ট, মানে ফাই বাড়লে সমযোজী হবে, ফাই কমলে সমযোজী কমবে। ফাইটা কার উপর ডিপেন্ড করছে? ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস। অর্থাৎ যদি চার্জ বাড়ে তাহলে ফাই বাড়বে, কারণ চার্জের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক। আবার যদি রেডিয়াস বাড়ে তাহলে ফাই কমে যাবে, কারণ রেডিয়াসের সঙ্গে ইনভার্স সম্পর্ক। আর ফাই যদি কমে যায় তাহলে কোভ্যালেন্সি কমে যাবে। এবার আমাকে প্রশ্নটা দিকে দেখতে হবে, প্রশ্নটা কি বলছে? আয়নীয় যৌগের সমযোজী প্রকৃতি বৃদ্ধি পাবে। বৃদ্ধি কখন পেতে পারে? যদি ফাই বাড়ে। ফাই কখন বাড়বে? যদি ক্যাটায়নের চার্জ বাড়ে, তাহলে হতে পারে। আর রেডিয়াস যদি কমে, দেখ তো কোন অপশানটা ঠিক আছে, ক্যাটায়নের আকার যদি হ্রাস পায়, ক্যাটায়নের আকার যদি হ্রাস পায়, এটা কমলে ফাই বাড়বে, ফাই বাড়লে কোভ্যালেন্সি বাড়বে। পরিষ্কার? লিখে নে। সব কটা লাইট জ্বলছে তবু এত সমস্যা কেন হচ্ছে? এবার লাইটটা ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? নেক্সট লেখা হচ্ছে তো ব্যাপারটা? চল পরেরটা। নিচের কোন যৌগটিতে আয়নীয় সমযোজী অসমযোজী 3 প্রকার বন্ধন আছে? তোদের কি মনে পড়ে ক্লাসে আমি একটা এরকম এক্সাম্পল পড়িয়েছিলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড বা ব্রোমাইড NH4Cl বা NH4Br, যেখানে
সমযোজী অসমযোজী সবকটা বন্ধনই দেখা যায়। চ্যাট বক্সটা ব্যবহার করো, চ্যাট বক্স ব্যবহার করো। হ্যাঁ, কি বললাম? তো সেরকম একটা এক্সাম্পল আমরা আগে পড়েছিলাম, দ্যাট ইজ NH4Cl। এরকম একটা এক্সাম্পল পড়েছিলাম, কিন্তু দেখ এখানে এইটা দেয়নি, অন্য কিছু একটা দিয়েছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, পটাশিয়াম সায়ানাইড, CCl4, জল, এগুলো দিয়েছে। বলছে কোথায় আমরা তিনটে বন্ধনই দেখতে পাবো, সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধন, কোঅর্ডিনেট বন্ধন, তিনটেই দেখা যায়। ভালো করে দেখ, আমি প্রথমটা দেখাই। প্রথমটা CCl4, কথার কথা। তো CCl4 মিথেনের মতোই, হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন আছে 4টে। সবাই দেখতে পাচ্ছি যে এটা একটা সমযোজী বন্ধনের স্ট্রাকচার। তাহলে এখানে অল কোভ্যালেন্ট বন্ড, এটা হবে না, বাদ। পটাশিয়াম সায়ানাইড, K+Cn-, KCN আছে, K+Cn-, মানে আয়নিক বন্ডিং আছে, কোভ্যালেন্ট বন্ডিং আছে এখানে। ঠিক আছে, আচ্ছা এইটা দেখ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা খুব ইন্টারেস্টিং একটা অ্যান্সার। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা একটা ইন্টারেস্টিং অ্যান্সার। দেখ এটা কি করে হয়েছে, দেখ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা ভাঙলে পাবি Li+ প্লাস Al(H4-), আয়নিক বন্ডিং পরিষ্কার দেখতে পাচ্ছিস। এইবার অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই যে পার্টটা আছে, এইটাকে যদি ভাঙিস, AlH 3টে, আর অ্যালুমিনিয়ামটা ফাঁকা ঘর ছিল, সেইখানে H- বলে একটা অ্যানায়ন, সে একজোড়া ইলেকট্রন এখানে ডোনেট করেছে। ফলত এটা কি হয়েছে, মানে তাহলে কি দেখতে পেলাম? প্রথমে দেখলাম একটা আয়নিক বন্ডিং দেখতে পেলাম, তারপর দেখ এই Al(H4-) কীভাবে হয়েছে, Al(H3)-র সঙ্গে H- যখন কোঅর্ডিনেট বন্ড করেছে। তাহলে এই যে তিনটে বন্ড, 1, 2, 3, এটা কি বন্ড? সমযোজী বন্ড। আর এই যে একজোড়া ইলেকট্রন ডোনেট করছে, এটা কি বন্ড? কোঅর্ডিনেট বন্ড। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই যৌগে আমরা কি কি পেলাম? আমরা সমযোজী বন্ধন পেয়েছি, আমরা কোঅর্ডিনেট বন্ড পেয়েছি, আমরা আয়নিক বন্ডিংয়ে পেয়েছি। মানে দিস ইজ আওয়ার অ্যান্সার, তিনটে বন্ডই পাওয়া গেছে। লিখে ফেল, ঝপ ঝপ করলে। হয়েছে? নেক্সট, পরেরটা দেখ, 13টা। যদিও ডাইপোল মোমেন্ট তোদের সিলেবাসে এবছর মেনশন করা নেই, আই থিঙ্ক যদি কোনো শিক্ষক কোয়েশ্চেন দেন সেটা ভেবেই দেবেন। সিলেবাসে ডাইপোল মোমেন্ট টার্ম কিন্তু মেনশন করা নেই এবছর। তবু বলে দিই উত্তরটা, প্রতিসম, মানে ধর কার্বন ডাই অক্সাইড একটা প্রতিসম মলিকিউল, সিমেট্রিক্যাল। এদের ডাইপোল মোমেন্টের ভেক্টর কোয়ান্টিটি, এটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে কাজ করে, এদিকেও কাজ করবে আর এখান থেকে এদিকে কাজ করবে, দুটো ক্যান্সেল হয়ে গিয়ে 0 হবে। নেই, তোদের সিলেবাসে দেওয়া নেই, তবু বলছি প্রতিসম অনুকূল ডাইপোল মোমেন্ট 0 হয়। ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং এটা কাজ করে কোন দিক থেকে কোন দিকে? ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে কাজ করে। তাহলে কার্বন থেকে এদিকে একটা কাজ করবে, আর এদিকেও কার্বন থেকে এই অক্সিজেনের দিকে আরেকটা কাজ করবে। দুটো ভেক্টর কোয়ান্টিটি পরস্পর বিপরীত দিকে কাজ করছে, তাহলে ক্যান্সেল আউট হয়ে গিয়ে ডাইপোল মোমেন্টের মান, ডাইপোল মিউ দিয়ে প্রকাশ করা হয়, তার মান কত আসবে? 0 আসবে। অর্থাৎ প্রতিসম বা সিমেট্রিক্যাল মলিকিউল যেগুলো, যাদের টার্মিনাল অ্যাটম সেম আছে, সিমেট্রিক্যাল মলিকিউল আছে, তাদের ডাইপোল মোমেন্ট 0 হয়। ঠিক আছে, পরেরটা, এটা বলছে H2O2 ফেরাসের মিশ্রণকে কি বলে? এটা ফেন্টন বিকারক বলে। ফেন্টন, যেটা আমরা ক্লাসে আমি লিখিয়েছিলাম বোধহয়, ফেন্টন রিয়েজেন্ট। H2O2 ফেরাস সালফেটের মিশ্রণকে বলা হয় ফেন্টন বিকারক। এটা ওই অর্গানিক ওয়েস্ট ম্যাটেরিয়াল জানার জন্য কাজে লাগানো যেতে পারে। ঠিক আছে, এছাড়া ওই গ্লুকোজের কিছু রিয়াকশানস আছে,
কার্বোহাইড্রেট কেমিস্ট্রিতে বেশ কিছু রিয়াকশান আছে, সেখানে ফেন্টন রিয়েজেন্ট ব্যবহার করা হয় জেনারেলি, ঠিক আছে। ওকে, নেক্সট বলছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুসমূহের কার্বনের যৌগগুলির তাপীয় স্থায়িত্বের ক্রম। তাপীয় স্থায়িত্ব মানে অনেক বেশি তাপমাত্রায় বেঁচে থাকবে। তাপীয় স্থায়িত্ব মানে অনেক বেশি তাপমাত্রা যারা বেঁচে থাকে তাদেরকে আমরা বলে থাকি তাপীয় স্থায়িত্ব বেশি। যারা অল্প তাপমাত্রায় ভেঙে যাবে, ডিকম্পোজ করে যাবে, তাদের তাপীয় স্থায়িত্ব কম। বুঝতে পেরেছিস? এবার দেখ, যদি কোনো যৌগের মধ্যে সমযোজী জড়িত থাকে, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকে, তারা অল্প তাপমাত্রায় ভেঙে যাবে। আর যদি কোনো যৌগের মধ্যে আয়নীয় চরিত্র থাকে, আয়নিক ক্যারেক্টার থাকে, তাহলে কিন্তু তারা অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারবে। তাহলে আমাকে আলটিমেটলি দেখতে হবে এদের মধ্যে যে কার্বনেটগুলো দেওয়া রয়েছে, এদের মধ্যে সমযোজী বা আয়নীয় চরিত্র কীভাবে রয়েছে, বা কোথায় সমযোজী চরিত্র বেশি আছে, কোথায় আয়নীয় চরিত্র বেশি আছে। এইটা যদি আমরা বুঝে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা সাজিয়ে ফেলতে পারবো কে থার্মালি বেশি স্টেবল আর কে থার্মালি লেস স্টেবল। বুঝতে পারলি? তো খেয়াল করে দেখ, আমি যেটা বলতে চাইছি, ধর আমি এদের অর্ডারে যাচ্ছি না, আমি আমার মতো একটা অর্ডার লিখছি। গ্রুপ এখানে দেখতেই পাচ্ছি এরা সবাই গ্রুপ 2 এলিমেন্ট, বেরিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সব গ্রুপ 2 এলিমেন্ট, তাই তো? দ্বিতীয় গ্রুপ শ্রেণীভুক্ত মৌল এরা সবাই। তাহলে আমি যদি লিখি আমার মতো করে BeCO3, তারপরে MgCO3, তারপরে CaCO3, SrCO3, BaCO3, এই অবধি যদি লিখি, ঠিক আছে? দেখ, আমরা পড়েছিলাম ফাই প্রপোর্শনাল টু কোভ্যালেন্সি, একটু আগে পড়লাম। আয়নিক পোটেনশিয়াল ফাই প্রপোর্শনাল টু কোভ্যালেন্সি এক্ষুনি পড়লাম। আবার ফাইটা হচ্ছে চার্জ বাই রেডিয়াসের অনুপাত, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের রেডিয়াসের অনুপাত। দেখ, গ্রুপ 2 এই যে এলিমেন্টগুলো, বেরিলিয়াম এর মাথা চার্জ কত 2+, ম্যাগনেসিয়াম চার্জ কত 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+, সবার চার্জ সমান। তার মানে দেখ, আমি ফাইকে চার্জের রেসপেক্টে দেখতে পারবো না, তাহলে আমি কিসের রেসপেক্টে দেখবো? আমি রেডিয়াসের রেসপেক্টে দেখবো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে রেডিয়াসের রেসপেক্টে যদি আমি দেখি, রেডিয়াস যদি বাড়ে তাহলে ফাই কমে যাবে, ফাই কমে গেলে কোভ্যালেন্সি কমে যাবে, তার মানে আয়নীয় চরিত্র বেড়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছিস তো? রেডিয়াস যদি বাড়ে তাহলে ফাই কমবে, আবার ফাই তো কোভ্যালেন্সির সঙ্গে প্রপোর্শনাল, মানে সমযোজতার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে ফাই যদি কমে যায় তাহলে সমযোজী চরিত্র কমবে, আর সমযোজী চরিত্র যদি কমে যায় তাহলে আয়নীয় চরিত্র বাড়বে। আর যদি কারোর আয়নীয় চরিত্র বাড়ে তাহলে তার তাপীয় স্থায়িত্ব বাড়বে, অর্থাৎ আয়নীয় কম্পাউন্ডগুলো বেশি স্থায়ী হয়, তাদেরকে সহজে ডিকম্পোজ করে দেওয়া যায় না, ঠিক আছে? এইবার দেখ, আমি যদি বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম যাই, মানে নিচের দিকে নামি, বেরিলিয়াম ওপরে, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম, তারপর বেরিয়াম, নিচের দিকে নামছি, রেডিয়াস কী হচ্ছে? বাড়ছে। রেডিয়াস যদি বাড়ে তাহলে ফাই কী হবে? নিচের দিকে গেলে ফাই কমছে, ফাই কমছে মানে নিচের দিকে গেলে কী হচ্ছে? সমযোজতা কমছে, আয়নীয় চরিত্র বাড়ছে, তাপীয় স্থায়িত্ব বাড়বে। অর্থাৎ এই যে কার্বনেটগুলো টপ টু বটম, মানে গ্রুপ 2 মৌলের যে কার্বনেটগুলো, যদি আমি ওপর থেকে নিচের দিকে নামি, তাহলে তাদের তাপীয় স্থায়িত্ব বাড়তে থাকবে, কারণ তাদের আয়নীয় চরিত্র বৃদ্ধি পায়। তাহলে দেখতো কীভাবে দিয়েছে, দেখতো BaCO3, তাহলে সব থেকে নিচে কে? BaCO3, এটা সব থেকে বেশি আয়নিক হবে, সব থেকে বেশি স্টেবল হবে, তাহলে BaCO3 সব থেকে স্টেবল। তারপরে কে আসবে? SrCO3, তারপরে কে আসবে? CaCO3, তারপরে MgCO3, কারেক্ট অপশান। ঠিক আছে, মাথায় গেছে? নেক্সট চেঞ্জ করলাম। কোন বিক্রিয়াটি ডিট বিক্রিয়া নামে পরিচিত? এটা খুব ইম্পর্টেন্ট একটা বলি, ডিট বিক্রিয়া। ডিট বিক্রিয়া নামে পরিচিত। ডিট বিক্রিয়া হচ্ছে, বল কে কি বলছিস, বল। কেউ কিছু বলবি? নেই, চল টাকা। এবার যেটা বলা সেটা হচ্ছে ডিট বিক্রিয়া কি? ডিট বিক্রিয়াটা কি জিনিস? ডিট বিক্রিয়া হচ্ছে আয়োডিন পেন্টাঅক্সাইড দিয়ে করা একটা বিক্রিয়া, যে কার্বন মনোঅক্সাইডকে সেন্স করতে পারে। একটা I2O5 5খানা কার্বন মানে মনোঅক্সাইডকে অ্যাবজর্ব করতে পারে, বুঝতে পারছিস? রিয়াকশন করে আয়োডিন গ্যাস বানায়।
অর্থাৎ হ্যাঁ, ডিট বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়াকে ডিট বিক্রিয়া বলে। এই বিক্রিয়াটাকে আমরা ব্যবহার করি কার্বন মনোঅক্সাইডকে কোয়ান্টিটেটিভলি বের করার জন্য, মানে কতটা কোয়ান্টিটিতে কোনো একটা জায়গায় বা কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে কার্বন মনোঅক্সাইড আছে সেটা কেমিক্যালি বের করা যায় একদম কোয়ান্টিটেটিভলি, মানে একদম হিসেব করে বের করে দেওয়া যায় কতটা পরিমাণে কার্বন মনোঅক্সাইড আছে, সেটা I2O5 এর সাহায্যে। তো এই বিক্রিয়াটাকে আমরা বলে থাকি তার ডিট বিক্রিয়া বা ডিটস রিয়াকশন। ঠিক আছে, এটাতে কী করা হয়, কার্বন মনোঅক্সাইডকে, ট্রেস অ্যামাউন্ট অফ কার্বন মনোঅক্সাইডকেও আমরা শনাক্ত করতে পারি। মাথায় গেছে? তারপরেরটা বলছে, দেখ ফ্রেঙ্কেল ত্রুটির ক্ষেত্রে কেলাসের ঘনত্ব হ্রাস পেলেও শর্টকি ত্রুটির ক্ষেত্রে তা অপরিবর্তিত থাকে। ভুল কথা, ফ্রেঙ্কেলে ঘনত্ব কমে না, শর্টকিতে কমে। শর্টকিতে আয়ন ত্যাগ করে কেলাস সাইট, তাই তো? তাহলে শর্টকিতে ঘনত্ব কমে, তাহলে এটা ভুল, এটা প্রথমে ভুল কথা, ভুল স্টেটমেন্ট। বিবৃতি 2, এজিবিআরের কেলাসে শর্টকি ফ্রেঙ্কেল দুটোই দেখা যায়। হ্যাঁ, এটা তো আমরা অনেকবারই পড়েছি। তাহলে বিবৃতি 1 ভুল, বিবৃতি 2 কারেক্ট, তাই তো? বিবৃতি 2 সঠিক, কিন্তু বিবৃতি 1 সঠিক নয়, অপশন সি। ঠিক আছে, মাথাস্থ হলো? খাতাস্থ হয়েছে? বাহ। 18তেটা, এটাও ক্লাসে করেছিলাম। ক্যালসিয়াম ফসফেট যৌগে P2O5 এর শতকরা পরিমাণ কত? ক্যালসিয়াম, আমি এটা ক্যালকুলেট করছি না, নিজেরা হিসাব করে নিস, আমি বেশ ব্যাপারটা বলে দিচ্ছি কীভাবে করতে হবে। যদিও এই ধরনের অঙ্ক কম দেওয়ারই কথা, কারণ ক্যালকুলেটর যেহেতু অ্যালাউড নয়, তবুও যিনি যে শিক্ষক মশাই প্রশ্ন করবেন আশা করি তিনি বিচার বিবেচনা এবং বিবেক সম্বলিত সব কিছু নিয়ে তিনি প্রশ্নটা করবেন। জানি না কজন সেটা করেন, বাট করা উচিত। ক্যালসিয়াম ফসফেট Ca3PO4(2), এইটা হচ্ছে এর সংকেত। আচ্ছা, এই ক্যালসিয়াম ফসফেটকে ভেঙে আমরা এরকমভাবেও লিখতে পারি, প্রকাশ করতে পারি 3CaO.P2O5। দেখ একই ব্যাপার কিন্তু, খেয়াল করে দেখ। ক্যালসিয়াম কটা ছিল? 3টে। ক্যালসিয়াম কটা আছে? 3টে। ফসফরাস কটা ছিল? P2। ফসফরাস কটা আছে? P2। অক্সিজেন কটা? 4 দুগুণে 8টা। 8টা তো মিলা, 3টে অক্সিজেন, এখানে 5টা অক্সিজেন, তাহলে কটা হলো? 8টা। তাহলে ক্যালসিয়াম ফসফেটকে আমি কায়দা করে এরমভাবে লিখতে পারি? পারি। আচ্ছা, এবার আমাকে হিসেব কি করতে বলেছে? ক্যালসিয়াম ফসফেট যৌগে P2O5 এর পার্সেন্টেজ জানতে চেয়েছে। তাহলে কী করে P2O5 পার্সেন্টেজ বার করবো? দেখ এইভাবে করবো, আমি এখানে হিসাবটা করে দেখাচ্ছি, দেখ কীভাবে করব। তাহলে P2O5 এর ভর নিতে হবে, ওপরে নিতে হবে P2O5 এর ভর, নিচে ক্যালসিয়াম ফসফেটের ভর ইন্টু 100, এটা করলেই বেরোবে। পার্সেন্টেজ কার কী করে বার করবি? যতটা আউট অফ টোটালটার মধ্যে ইন্টু 100। তাহলে P2O এর ভরটা হিসাব করে কীভাবে করবো? দেখ ওপরে P2O5 এর ভর, তাই হিসাবটা আমি করে, হিসাবটা নিজেরা করে নিস, আমি বলে দিচ্ছি। দেখ ফসফরাসের অ্যাটমিক ওয়েট 31 ইন্টু 2 প্লাস 16 ইন্টু 5, এটা গেলো P2O5 এর ভর, তাই তো? উপরে P2O5 ডিভাইডেড বাই টোটালটা নিচে দেখ, টোটালটা এই ধরো এটাই, নিচে ক্যালসিয়াম 3টে মানে 40 ইন্টু 3, তাই তো? ফসফরাস সাথে কটা? 2টো, মানে 31 ইন্টু 2, আর অক্সিজেন আছে 4 দুগুণে 8টা, মানে 16 ইন্টু 8 ইন্টু 100 করবি, যা হবে সেটাই উত্তর। ঠিক আছে, লিখে দিলাম, এটা হিসেবে, এটা হিসাব করে নে, যেটা হবে সেটাই উত্তর। ঠিক আছে, হলো? নেক্সট পরেরটা, প্রথম বোরকক্ষে শক্তি দিয়ে দিয়েছে, তৃতীয় বোরকক্ষে শক্তি কত? মেনশন করা নেই, মানে এটা হাইড্রোজেনের ক্ষেত্রে, তবু আমরা ওই সম্পর্কটা ব্যবহার করব। প্রথম বোরকক্ষের সঙ্গে এনতম কক্ষপথের যে শক্তির যে সম্পর্ক সেটা ব্যবহার করে করব। দেখ তোরা শিখেছিলি যেটা ফর্মুলা, যে কোনো কক্ষপথের শক্তি যদি EN হয়, প্রথম কক্ষপথের সঙ্গে সে নিম্নলিখিতভাবে সম্পর্কিত এইভাবে, EN ইজ ইকুয়াল টু E1 বাই জেড ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার
ইলেকট্রন ভোল্ট। এর একটা সম্পর্ক আমরা পড়েছিলাম, হাইড্রোজেনের প্রথম কক্ষের সঙ্গে অন্য যে কোনো কক্ষের শক্তি এইভাবে বের করা যায়, EN ইজ ইকুয়াল টু E1 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। দেখ E1 এর ভ্যালু বলা আছে, কত বলা আছে, মাইনাস, আমি এখানে লিখছি আবার, হ্যাঁ, E1 এর ভ্যালু কত দেওয়া আছে, -13.58। ঠিক আছে, জেড তো হাইড্রোজেন 1 ধরলাম, বাই এন স্কোয়ার মানে 1 স্কোয়ার ধর, বাই এন স্কোয়ার কততম কক্ষ, তৃতীয় মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9। এবার দেখ ক্যালকুলেশন, আমার যে ক্যালকুলেটর নিয়ে আমি কী করবো, এটা ক্যালকুলেট করে নিবি, নাহলে সিম্পলভাবে এটা দেশি জুগাড় লাগিয়ে দেখ এরকম 13.58, তাই তো, মানে এটাকে তুই 9 ভাগে ভাগ করবি। 13.58কে আমি এরকম ভাবতে পারি, দেখ তো এরকম ভাবতে পারি, 9 প্লাস 4.58 ভাবতে পারি, দেখ তো 13.58কে আমি এরকম ভাবতে পারি, 9 প্লাস 4.58, তাকে 9 টুকরো 9 ভাগে ভাগ করতে হবে। তার 9কে 9 ভাগে ভাগ করলে কত আসবে, প্রতি ভাগে 1 ভাগ করে আসবে। আর 4.58কে যদি 9 ভাগ করিস কত আসতে পারে, মানে ওই 1 পয়েন্ট সামথিং আসবে, 0.5 টাইপ এরকম কিছু একটা আসবে, দেখ 0.4 0.5 কিছু একটা আসবে, তাই তো। তাহলে 1 প্লাস 0.5 মানে এই দেখ কাছাকাছি চলে এসেছে, মানে কাছাকাছি পেয়ে যাবি। মাইনাস, এটা মাইনাস আছে, -1.509 ইলেকট্রন ভোল্ট। এটাও আছে, বাট এটা প্লাস আছে বউ, ঠিক আছে, হ্যাঁ মাইনাসটা, ঠিক আছে, এরকমভাবে করবি। নেক্সট চল পরেরটা, এটা তো সিম্পল অঙ্ক করবি, আমি ফর্মুলা বসিয়ে দিচ্ছি, নিজেরা হিসাব করে নিবি, ঠিক আছে। 580 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হলুদ আলোতে যে ফোটন থাকে তার তরঙ্গ সংখ্যা ইকুয়ালস টু 1/λ, তাই তো। আমি হিসাবটা বসিয়ে দিচ্ছি, নিজেরা বার করে নিবি। তাহলে 1/580 ন্যানোমিটার আছে, মিটারে করে দেখ, উত্তরগুলো মিটারে দেওয়া আছে, তাহলে ন্যানোমিটার 10⁻⁹ মিটার, এটা করে যা আসবে, এটা হচ্ছে তোর তরঙ্গ সংখ্যা আসবে, ঠিক আছে, এটা আসবে তরঙ্গ সংখ্যা, বুঝলি। আচ্ছা, এবার বলেছে শক্তিটা ওইভাবে করে ফেল, E ইকুয়াল টু hc/λ, তাই তো, জুলে বের হচ্ছে hc/λ বলেছে, তো h হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, তাই তো। সি তো 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হচ্ছে। আর ল্যামডা কত দেওয়া আছে, 580 ইন্টু 10⁻⁹, ব্যাস হিসাব করে নে, এনার্জি বেরিয়ে যাবে জুলে। ভ্যালুগুলো বসিয়ে দিলে তো হয়ে যায়, এইচ তো জানি, সি আলোর গতিবেগ, ল্যামডা দেওয়া আছে, বসিয়ে দিলে হয়ে যাবে এনার্জি, দেখবি কোনটা আসবে, ঠিক আছে। চেঞ্জ করি, নেক্সট করে নিবি তো। 21 মজাদার কোশ্চেন, বলছে নিচের কোন ডায়াগ্রামটিতে আউটবাউ নীতি লঙ্ঘিত হয়েছে। দেখ এখানে হুন্স রুল লঙ্ঘিত হয়েছে, কিন্তু হুন্স জিজ্ঞেস করেনি, আউটবাউ জিজ্ঞেস করেছে। আউটবাউতে রুলসটা মেন কথাটা কি, লোয়ার এনার্জি আগে ভর্তি হবে, তারপর ওপরের দিকে ইলেকট্রন যাবে, লোয়ার এনার্জি খালি রেখে ইলেকট্রন ওপরে যাবে না, এটাই আউটবাউ। আর হুন্ড হচ্ছে একই এনার্জির যে কক্ষগুলো সেগুলো প্রথমে একটা একটা করে ভর্তি হবে, তারপরে জোড়া লাগবে। সুতরাং দুটো খেয়াল রাখবে এখানে, নাহলে দুটোই কিন্তু দুটোই ভাজের আছে, ঠিক আছে। প্রথমে যদি এটা দেখিস, এটা আব্বাউকে মেনেছে, মানে প্রথমে এটা ভর্তি হয়ে তারপর এখানে গেছে, কিন্তু এটা হুন্ডস মানেনি, হুন্ড ওয়াইজ তাকে আগে পেয়ার করে দিয়েছে, এটা হুন্ডস মানেনি। কিন্তু আমাকে প্রশ্নটা করেছে আব্বাউ নীতি লঙ্ঘিত হয়েছে কোথায়, তার মানে এটা যদি কেউ ভুল করে দাগিয়ে দিস তারা কিন্তু গেলি, এটা হুন্ডের সূত্র মানেনি। আব্বাউ হচ্ছে লোয়ার এনার্জি আগে ভর্তি হবে, তারপরে হায়ার এনার্জি। তো 2s এর এনার্জি কম 2p থেকে, আগে 2s ভর্তি হওয়ার কথা, তো এখানে 2s আগে ভর্তি হয়েছে, তো তাহলে এটা আব্বাউ নীতি লঙ্ঘিত হয়নি, এইটা লঙ্ঘিত হয়েছে। দেখ এটা খালি রেখে, একটা ঘর এখনও ভর্তি হওয়ার ছিল, প্রতিটা ঘরে দুটো করে ইলেকট্রন থাকতে পারে অরবিটালে, এটা খালি রেখে ইলেকট্রন এখানে চলে গেছে, সুতরাং এটা আব্বাউ নীতি মানেনি, তাহলে এটা হবে আমার উত্তর। বুঝতে পারলি? পরেরটা,
এটাও আমি এগুলো বলেছি, নিজেরা এগুলো হিসাব করে নিবি, নাহলে এগুলো করতে অনেক সময় লাগে, রেকর্ডিংয়ে বেকার, ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, বলছে 0.02% অনিশ্চয়তার একটি ইলেকট্রনের বেগ 500 মিটার পার সেকেন্ড। তো ইলেকট্রনের বেগ 500 মিটার পার সেকেন্ড, বল বল। স্যার বলছি আমাদের তো ক্যালকুলেটর অ্যালাউড নেই, তাহলে এই অঙ্কগুলো কি করব? এগুলো জেনারেলি দেওয়ার কথা নয়, বা যে টিচার দেবেন তিনি বুঝিয়ে দেবেন, আমরা তো সেট সলভ করছি ব্যাপারগুলো বোঝার জন্য, ওটাই তো আমি বারবার করে বলছি তখন থেকে। এবার যদি কোনো অঙ্ক ওইভাবে দেয়, আশা করি যদি কোনো টিচার ভেবেচিন্তে কোশ্চেন করে, মানে যদি ডাইরেক্ট দেখে টুকে না দেয় কোথা থেকে, যদি ভেবেচিন্তে কোশ্চেন দেন তাহলে তিনি কিন্তু ওইগুলো প্রভিশন রাখবেন, যেখানে ক্যালকুলেটর ছাড়া মোটামুটি করা যাবে। কিছু গুণভাগ সেগুলো করতে হবে তোকে, সেগুলো কিছু করার নেই, কিন্তু বড় বড় ক্যালকুলেশন জায়গায় আশা করি তিনি পয়েন্টে অ্যান্সার চাইবেন না। আচ্ছা আশা করছি এরকমই হওয়া উচিত। ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। দেখি এবার আমাদের কি হয়। আচ্ছা, 0.02% অনিশ্চয়তা সহ একটা ইলেকট্রনের বেগ দিয়েছে, মানে ভেলোসিটি বলা আছে। তো ভেলোসিটি কত? 500 মিটার পার সেকেন্ড, কিন্তু দেখ 0.02% অনিশ্চয়তা আছে, তাহলে এই 500-এর 0.02% যখন তুই করবি সেটা তো ডেল্টা ভি বেরোবে, মানে অনিশ্চয়তা ইন ভেলোসিটি, তাই তো? বলে দেখ 0.02% অনিশ্চয়তা, মানে যে ভেলোসিটি 500 মিটার পার সেকেন্ড তার 0.02% অনিশ্চয়তা, মানে ডেল্টা ভি বের করবি। কত আসছে দেখ, এটা কত আসছে হিসাব করে দেখ তো একবার। পয়েন্ট উঠা, এখানে 100 আসবে, তাহলে 100 এখানে কেটে গিয়ে 5, 5 20 100, মানে 2/20, মানে 0.1 আসছে। 0.1 বাবু, এইটুকু ক্যালকুলেশনগুলো করতে হবে, এইগুলো করতে হবে। হ্যাঁ, অনেক বড় ক্যালকুলেশন হলো সেই ক্ষেত্রে কনসিডারেবল জায়গায়, তুই বলি এগুলো আমি ক্যালকুলেশন পারবো না, তাহলে আলাদা ব্যাপার। 0.1 ডেল্টা ভি 0.1। এবার আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা কি? ডেল এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন অর ইকুয়াল টু h/4πm। ভালো করে দেখ, এটাই ছিল ফর্মুলা। এবার যেটা আমি এক্সপেক্ট করছি সেটা যে h/4π এইগুলো হিসাবের জায়গায় ওনারা তোকে একটা ফরম্যাট দিয়ে দিতে পারে, মানে h/4πটাকে রেখে দিল, h/4π মানে 3h/4π, 4h/3π, এরকম একটা ফরম্যাটে যদি আসে উত্তর, সেরকম আশা করি করতেই পারেন। ঠিক আছে, দেখ তাহলে ডেল্টা ভির ভ্যালু আমাকে দেওয়া রয়েছে, তাহলে আমাকে ডেল্টা এক্স বার করতে বলেছে, অনিশ্চয়তা অবস্থানের অনিশ্চয়তা বার করতে বলেছে। ডেল্টা এক্স বার করবো, তাহলে ডেল্টা এক্স সমান কত হবে আমার? ডেল্টা এক্স সমান সমান h/4πm ডেল ভি। ভ্যালুগুলো আমি বলছি, বসিয়ে দিচ্ছি, দেখ তোরা হিসাবটা করবি। এইচের ভ্যালু 6.626 ইন্টু 10⁻34। আমি আশা করছি h/4π আকারেই হয়তো ডেটাগুলো দেওয়া থাকবে, যেখানে হিসাব করতে হবে না, ডেল্টা ভি ভ্যালুটা বসিয়ে হয়তো হবে, কিন্তু দেখা যাক কী দেবে, তাহলে তো এখনই বলতে পারছি না। 4 ইন্টু 3.14, মাস হচ্ছে ইলেকট্রনের মাস 9.1 ইন্টু 10⁻31 কেজি, আর ডেল্টা ভির মান বেরিয়েছে 0.1, ভ্যালুগুলো বলে দিলাম। এইচের মান 6.626 10⁻34 বসালি জুল সেকেন্ড, 4 3.14, মাস হচ্ছে 9.1 10⁻31, ডেল্টা ভি 0.1, এখন হিসাব করে বের করেছি, ওইটা এখানে দেখ বসিয়ে দিলাম পুরোটা। ঠিক আছে, বসিয়ে দিচ্ছি, এটা হিসাবটা করে নেয়। ঠিক আছে, হিসাবটা করে নে। বুঝলে, নেক্সট চেঞ্জ করছি, করে দেখ তো কত হচ্ছে, দেখেছিস কেউ? ক্যালকুলেটার একটু কর দেখি, করে বলতো কত হচ্ছে উত্তরটা। কোন অপশনটা হচ্ছে রে অনেক? চ্যাট বক্সে লেখ না অপশনটা, চ্যাট বক্সে লেখ অপশনটা, চ্যাট বক্সে লেখ কোন অপশনটা আসছে দেখ।
করেছিস? দেখ করে দেখ কত আসে। পরেরটা দেখ, দুটি গ্যাসের আণবিক ভর যথাক্রমে 64 এবং 100, তাহলে এটার আণবিক ভর M1, এটা আণবিক ভর M2, তাই তো? বলছে প্রথমটির ব্যাপন হার মানে রেট 1 15 ml/s হলে অপরটির ব্যাপন হার কত মানে R2 কত জিজ্ঞেস করছে। কি বললাম বুঝতে পারলি কি পারলি না? আবার বলছি অঙ্কটা ভালো করে দেখ। দুটো গ্যাস দিয়েছে, দুটো গ্যাস, গ্যাস 1 গ্যাস 2। প্রথম গ্যাসটার আণবিক ভরকে আমি M1 ধরছি, দ্বিতীয় গ্যাসের আণবিক ভরটাকে আমি M2 ধরলাম। প্রথম গ্যাসের ব্যাপন হারকে বলছে R1, সেটা 15 ml/s। দ্বিতীয় গ্যাসটার ব্যাপন হার জিজ্ঞেস করছে, সেটাকে আমি R2 মনে করছি। তাহলে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, মনে পড়ছে? একটা ফর্মুলা শিখেছিলাম, R1/R2 ইকুয়ালস টু √M2/M1। গ্রাহামের ব্যাপন সূত্র পড়ার সময় পড়েছিলাম, তাই তো? গ্রাহামের ব্যাপন সূত্র পড়ার সময় পড়েছিলাম আমরা এটা, তাই তো? গ্রাহামের ব্যাপন সূত্র পড়ার সময় পড়ে, তাহলে ফর্মুলা বসিয়ে ফেল। R1 হচ্ছে 15 ml/s, R1 হচ্ছে 15, R1 এর ভ্যালু 15, নিচে R2, আর ওপরে হচ্ছে M2 হচ্ছে এইটা 100, ওপরে 100/64, মানে 15/R2 10/8, তাই তো? স্কোয়ার তো উঠে যাবে তো, মানে স্কোয়ার রুট তো। তাহলে R2 যে কত আসে, এটা কাট, 2 দিয়ে কাটলে 2 4 8, 2 5 10, 5 3 15, তাহলে R2 = 3 4 12, 12 ml/s, 12 ml/s, এটা 12 ml/s হলো। নেক্সট হচ্ছে এটাও দেখ, আমি বলে দিচ্ছি, এটাও আশা করি এরকম পয়েন্টে দেওয়ার উত্তর নয়, কথা নয়, বুঝলো? এই যে কোশ্চেনটা, এটাও আশা করি পয়েন্টে দেবে না, তবু কিভাবে আসতে পারে আমি এক্সপেক্ট করে বলছি, কিরকমভাবে আসা উচিত অ্যাকচুয়ালি, মানে আসতে পারে না, আসা উচিত কেমন হবে। বলছে একটা গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল মানে CRMS, আর গড় বেগের অনুপাত মানে C_average এর অনুপাত জিজ্ঞেস করছে। CRMS/C_average এর অনুপাত জিজ্ঞেস করছে। তো CRMS এর ফর্মুলা কত ছিল? √3RT/m, মনে পড়ছে? √3RT/m। আর C_average এর ফর্মুলা কত ছিল? অ্যাভারেজের ফর্মুলা ছিল √8RT/m। লিখে দিয়েছিলাম এগুলো খাতায়, ঠিক আছে? তাহলে অনুপাত করছিস মানে এটা তলায় আসবে, মানে এটাকে উল্টে লিখ, উপরে রেখ πm, নিচে রেখ 8RT, উপরে πm, নিচে লিখলাম 8RT। এটা 8RT বোঝা যাচ্ছে না, দাঁড়া কোন কালারে লিখি, 8RT, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, একটু গেঁজিয়ে গেল, আবার লিখছি প্রথম থেকে, এইখানে লিখি। CRMS এর ভ্যালু হচ্ছে CRMS/C_average, এটা হচ্ছে তোর √3RT/m, √3RT/m, আর অ্যাভারেজটা হচ্ছে হিসাব করলে আসবে তোর 8RT/m, মানে উল্টে যাবে, πmটা উপরে যাবে, নিচে আসবে 8RT, ঠিক আছে? এইটা তাহলে হিসাব কর। জেনারেলি আমার এক্সপেক্টেশন উত্তর কেমনটা হওয়া উচিত সেটা বলছি। কাটবে, RT কেটে যাবে, তাহলে উপরে কত পড়ে থাকছে দেখতো, CRMS/C_average ইকুয়ালস টু ওপরে পড়ে থাকছে তোর
3 পাই, √3 পাই ওপরে, নিচে থাকছে √8। এটা আরেকটু সিম্পলিফাই করা যেতে পারে, বাট এরকমই থাকা উচিত, মানে এরকম √3 পাই বা √3/8 পাই এরকম উত্তর হওয়া উচিত। মানে পরীক্ষায় যেরকমভাবে এক্সপেক্টেড অ্যান্সার অপশন থাকা উচিত √3/8 পাই, এরকম একটা অপশন থাকা উচিত। নাহলে এবার কিন্তু এরা তো পয়েন্টে দিয়েছে, তাহলে তোকে একটা হিসাব করে ফেলতে হবে, না পাইয়ের ভ্যালু 3.14 বেশিয়ে হিসাব করে ফেলতে হবে, ঠিক আছে? আর না হলে অ্যাকচুয়ালি উত্তরটা ওরকমভাবে রেখে দেওয়া উচিত, মানে যতটা হিসাব করা যাবে ততটুকু এলি, এবং ওইটাই উত্তরে অপশান ওরকমই থাকা উচিত। বল স্যার 1.085। হ্যাঁ ওইরকম কিছু হবে, আমি অপশান মুখস্থ নেই, দেখ না এটা হিসাব করে এগুলো করিনি আমি, যেটা বললাম এটা হিসাব করে যা আসবে তাই হবে। এটা হিসাব করে যদি তাই আসে তো তাই, কোনটা এলো বলতো? অপশান সি এলো 1.085, এটা তাহলে তাই হবে, ঠিক আছে? নেক্সট বলছে একটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার মৌলের একক কোষের প্রান্ত দৈর্ঘ্য 400 পিকোমিটার। একক কোষের প্রান্ত দৈর্ঘ্য মানে এর ভ্যালু দেওয়া আছে 400 পিকোমিটার, রাইট? বলছে এর ঘনত্ব কত হবে? সিম্পল ফর্মুলা, ডেন্সিটি ইকুয়াল টু Zm/Na কিউ, Na মানে অ্যাভোগাড্রোস নাম্বার, A কিউব। এই ফর্মুলা বসিয়ে হিসাব করে ফেল ঝপঝপ করে, আমি ডেটাগুলো বলে দিচ্ছি। দেখ পৃষ্ঠকেন্দ্রিক বলেছে না, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার মানে 4 হবে, জেড মানে কণা সংখ্যা 4, তাহলে আমি এখানে বসাচ্ছি, উপরে লিখছি, জেডের জায়গায় বসালাম 4, পারমাণবিক ভর দেওয়া আছে 60, বসিয়ে দিলাম, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 10⁻23, আর এ কিউ এটা পিকোমিটার দেওয়া আছে, কিন্তু ডেন্সিটি গ্রাম পার সিসিতে করা হয়, সেন্টিমিটারে করে ফেল। এটাকে আমি করে ফেলছি 400 × 10⁻−10 সেন্টিমিটার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে এর জায়গায় বসিয়ে ফেলবি 400 × 10⁻−10 হোল কিউব। এটাকে হিসাব করিয়া যা উত্তর আসিবে তাহাই লিখিবে। এটা নিয়ার অ্যাবাউট 6.23 কাছাকাছি আসা উচিত, একবার দেখে নিস, আমার মনে নেই এক্স্যাক্টলি, করে নিবি, ঠিক আছে? এই যে এই অঙ্কগুলো, এইগুলোরও আমার মনে হয় এরকম একটা ফরম্যাটে কিছু একটা দিয়ে দেবে, মানে ধর এইটা অ্যাভোগাড্রোস নাম্বারটাতে মাল্টিপ্লাই করতে না হয়, মানে এটা এনে আকারে লিখে দিল, মানে কেটে যাবে, কেটে গিয়ে আলটিমেটলি যতটা তুই সরল করতে পারবি ততটুকু সরল করে এসে ফাইনাল আউটকামটা দেওয়া উচিত। চেঞ্জ করছি, পরেরটা 26 নম্বর কোশ্চেন দেখ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে আনিনি, তারপর অপশান দেখব। আচ্ছা বোরন ট্রাইফ্লোরাইড পড়েছিস, শেপ পড়েছিলিস ভিএসিপি, আর মনে করে দেখ, আমি আর এ করছি না, এটা কোন শেপ ছিল? ট্রাইগোনাল প্ল্যানার, মানে ত্রিকোণাকার সমতলীয়, মানে এ এর সঙ্গে 1 এর সঙ্গে বি আসবে, 1 এর সঙ্গে বি আসবে। আচ্ছা IF7টা করেছে, মনে করে দেখ, পঞ্চকোণীয় দ্বি পিরামিডীয়, IF7 এরম পড়েছিলিস শেপটা, এরম পড়েছিলিস, মনে করে দেখ, IF7 করেছিলিস, মানে কিছু এক্সাম্পল মনে আছে সেই রেসপেক্টে বলে দিচ্ছি, নাহলে তো এমনি করে করে দেখতে পারিস, ভিএসিপি সবাই জানিস, শেপগুলো করে করে করতে পারিস। তাহলে IF7 হচ্ছে এটা, তার মানে দুটো অপশন মেলালে আমার উত্তর মিলে যাবে। দেখ 1 এর সঙ্গে আসবে বি, 3 এর সঙ্গে আসবে এ, দেখ তো কোথায় আছে, 1 এর সঙ্গে আসবে বি, 3 এর সঙ্গে আসবে এ, দেখ তো আর কোথাও আছে? 1 এর সঙ্গে বি নেই, 3 এর সঙ্গে এ আছে, 1 এর সঙ্গে বি নেই, 3 এর সঙ্গে ডি বাদ দে, 1 এর সঙ্গে বি আছে, 3 এর সঙ্গে এ নেই, তার মানে একমাত্র এটাই আমার অপশান, বাকিগুলো চেক না করলে চলে যাবে, ঠিক আছে? মাথায় গেছে? চেঞ্জ। 27 ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সালফেটগুলির মধ্যে বেরিয়াম সালফেটের জলের দ্রাব্যতা সর্বাধিক, ইয়েস সর্বাধিক, উপর থেকে নিচের দিকে নামলে দ্রাব্যতা কমে, BeSO4, তারপরে MgSO4, CaSO4, SrSO4, লাস্টে ছিল BaSO4, ঠিক আছে? তো দেখ ক্যাটায়ন এবং অ্যানোনের সাইজ যদি ডিসিমিলার হয়, মানে সাইজ ছোটো বড়ো যদি বেশি হয়,
তখন হাইড্রেশন এনার্জি অনেক বেশি হয়, মানে সে জলে ডুবলে বেশি এনার্জি রিলিজ করবে। আর যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার প্রায় সমান সমান হয় তাদের ল্যাটিস এনার্জি বেশি হয়, তারা সহজে গলে না। বুঝতে পারছিস? নিচের দিকে নামলে সাইজ বাড়ে তো। বেরিয়ামও বড় লোক, সালফেটও বড় লোক, বড় লোক কম্বিনেশন বেটার, তাহলে এটা ডুববে না, মানে গুলবে না, সলিবিলিটি কম। এখানে বেরিলিয়াম ছোট, সালফেট বড়, ছোট বড় বাজে কম্বিনেশন, আনস্টেবল, জলে দিলে ভেঙে যাবে, গুলে যাবে, তাই তো? তাহলে উত্তরটা কী হওয়া উচিত? ক্ষারীয় মৃতের সাথে সালফেটের মধ্যে বেরিয়াম সালফেট জলে দেওয়ার পথে সর্বাধিক। ঠিক কথা, ঠিক 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 কইছো। বেরিয়াম সালফেটের হাইড্রেশন এনথালপি মান যৌগের ল্যাটিস শক্তি অপেক্ষা বেশি। হ্যাঁ তাই তো, ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি ডিসিমিলার সাইজ হয়, ছোটো বড়ো হয়, তাহলে তাদের ল্যাটিস শক্তি দুর্বল হয়। বুঝতে পেরেছিস? এটা তো ক্যাটায়ন ছোটো, অ্যানায়ন বড়ো, তাহলে এটা দুটোই ঠিক। তাহলে কী হওয়া উচিত? এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা। এটা হলো? চেঞ্জ করছি। 28 নম্বরটা দেখ। H2O2 প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় না বাবু। তার কারণ হচ্ছে H2O2 যদি প্রিপেয়ার করার সময় এদিকে রিয়াক্ট্যান্ট সাইডে আমি নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি না, নাইট্রিক অ্যাসিড হচ্ছে জারক পদার্থ, এই H2O2কে অক্সিডাইজ করে অক্সিজেনে কনভার্ট করে দেবে। মানে নাইট্রিক অ্যাসিড একটা জারক অ্যাসিড, এটাকে ব্যবহার করে যদি আমি H2O2 মানে বানানোর চেষ্টা করি, তো যেই H2O2 তৈরি হবে সেই নাইট্রিক অ্যাসিডের সাহায্যে ওই সদ্য উৎপন্ন হওয়া H2O2টা জারিত হয়ে অক্সিজেন হয়ে যাবে। যদি এটা ব্যবহার করি না, ঠিক আছে? ঠিক কথা এটা। তাহলে নাইট্রিক অ্যাসিড জারক অ্যাসিড হওয়ায় H2O2কে ঠিকই কথা, দুটোই ঠিক কথা, ঠিক আছে? তার মানে বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ। ঠিক কথা, বিবৃতি 1 সঠিক, এটাই হবে। বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ, তাই তো? মাথায় গেছে? চেঞ্জ করো পরেরটা। 28-এর পরে চলো 29, এইটা দেখ। এটা আমি এস ব্লক পড়ানোর সময় তোকে বলেছিলাম, লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, রুবিডিয়াম হাইড্রাইড, এইভাবে নিচের দিকে নামলে সিজিয়াম হাইড্রাইড, পরপর নিচের দিকে নাম। যত নিচের দিকে নামবি তত কী হবে? হাইড্রাইডগুলোর স্থায়িত্ব কমতে থাকে, মানে আয়নিক ক্যারেক্টার বাড়ে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এদের কেসটা আলাদা, এদের ল্যাটিস এনার্জি ব্যাপারটা হচ্ছে মিক্সচার, মানে তোর ওই অ্যাটমিক সাইজের উপর ডিপেন্ড করছে। দেখ লিথিয়াম হাইড্রাইড যতটা স্টেবল, এটা নয়। মানে এটাকে তুই ওই হার্ড করে আয়নিক কম্পাউন্ডের মতো ভাবলে হবে না, ওরকমভাবে ভাবলে হবে না। এদের কেসটা অন্যরকম, ঠিক আছে? এদের সাথে ওই অরবিটাল ম্যাচিং যদি না হয়, দুটো অরবিটালের সাইজ যদি আলাদা হয়, তাহলে খুব আনস্টেবল হবে। লিথিয়াম হাইড্রাইড, লিথিয়ামও ছোটো, হাইড্রোজেন ছোটো, ঠিকঠাক আছে, ভালো। সিজিয়াম অনেক বড়, হাইড্রোজেন ছোটো, মিসম্যাচিং আছে সাইজের, আনস্টেবল, যেটা আমি ছোটো লোক বড় তত্ত্ব দিয়েছিলাম। লিথিয়াম ছোটো, হাইড্রোজেন ছোটো, ছোটো ছোটো, ভালো। সিজিয়াম নিচের দিকে নেমেছে, বড় হয়েছে, হাইড্রোজেন ছোটোই রয়েছে, বড় ছোটো, ভালো নয়, খারাপ, তাই তো? তাহলে খারাপ হলে কি ভেঙে যাবে, ডিকম্পোজ করে যাবে, অর্থাৎ থার্মাল স্টেবিলিটি কম হবে, তাপীয় স্থায়িত্ব কম হবে। ভেঙে গেলে স্থায়িত্ব কী করে পাবে? তা লিথিয়াম থেকে, সোডিয়াম থেকে, পটাশিয়াম থেকে সিজিয়ামের দিকে চলে গেলে তাপীয় স্থায়িত্ব ক্রমশ কমতে থাকে। বুঝতে পেরেছিস? অধক্রমে মানে বড় থেকে ছোট, মোস্ট স্টেবলটুকু স্টেবল থেকে লেস স্টেবলের দিকে, এইটা হবে অর্ডার। হ্যাঁ ঠিক আছে, চেঞ্জ করবো। লিখে 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 আর তো কটা কোশ্চেন আছে, নে।
চলো নেক্সট, আর কয়েকটা কোশ্চেন বাকি আছে। চল আবার আমরা সোমবার আসবো কথা কিছু কোশ্চেন নিয়ে, আবার মঙ্গল বা বুধবার আসবো কিছু কোশ্চেন নিয়ে। আশা করছি আমি তোদের পরীক্ষার আগে যেন 8-10টা করিয়ে দিতে পারি, এটাই আমার চেষ্টা। এটা দেখ, এই কোশ্চেনে দেখ, বলছে TL3+ জারক দ্রব্যরূপে আচরণ করে। দেখ বোরন, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এটা গ্রুপ 13 এলিমেন্ট, গ্রুপ 13 নম্বর গ্রুপের এলিমেন্ট, তাই তো? অর্থাৎ এদের ম্যাক্সিমাম যোজ্যতা কত? 3, তাই তো? বাট গ্রুপের নিচের দিকে গেলে ইনার্ট পেয়ার এফেক্ট হয়, নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব। নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবে দুটো করে ইলেকট্রন কাজে লাগে না। তুই এগুলো পড়িস নি, ক্লাসেগুলোতে ছিলিস না? না ভুলে গেছিস সব? না রেকর্ড লেকচারগুলো দেখিস নি কিছু? তাহলে তো কিছু করার নেই ভাই, তাহলে কিছু করার নেই, অনেকবার বলেছি এগুলো। ইনার্ট পেয়ার এফেক্টটা কি দেখি বলি আরেকবার, ভুলে গেছি যখন, আরেকবার বলে দিচ্ছি। গ্রুপ 13, 14, 15 যে লাস্ট নিচের দিকে যে মেম্বারগুলো, মানে নিচে থ্যালিয়াম আছে তো, ইলেকট্রন মিনাস হচ্ছে 4f14, 5d10, বাইরের কক্ষটা শুধু বলছি, 6s2, 6p1, এটা হচ্ছে এর বিন্যাস, ঠিক আছে? এখন দেখ এইটা তো যোজ্যতা কক্ষ 6s 6p, তাহলে 2-এর আগে 3টে ইলেকট্রন ব্যবহার হওয়া উচিত। কিন্তু দেখ এর ঠিক আগে 4f আর 5d রয়েছে, এরা হচ্ছে খুব দুর্বল আবরক, নিউক্লিয়াসকে শিল্ড করতে পারে না। ফলে নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে গিয়ে এই 6s দুটো ইলেকট্রনকে টেনে ভেতরে ঢুকিয়ে দেয়, ব্যবহার হতে দেয় না। অর্থাৎ থ্যালিয়ামের পক্ষে 3টে ইলেকট্রন ছেড়ে দেওয়া সম্ভব নয়, ও বড়জোর একটা ইলেকট্রন ছাড়তে পারে। একটা যদি ছাড়ে তাহলে থ্যালিয়ামের চার্জ কত আসবে? +1 আসবে। তাহলে থ্যালিয়াম এখানে কততে দিয়ে রয়েছে? +3-তে আছে। তাহলে +3-তে ওর পক্ষে থাকা সম্ভব নয়, কারণ ও 3টে ইলেকট্রন ছাড়তে পারে না। ও পারে কটা? একটা। তাহলে থ্যালিয়াম 3+ থেকে 1+ স্টেজে নেমে আসবে। অর্থাৎ থ্যালিয়াম 3+ থেকে দুটো ইলেকট্রন সঙ্গে সঙ্গে গ্রহণ করে Tl+1-এ চলে আসবে, কারণ ও +1-এ স্থায়ী। তাহলে দেখ এর কি হলো? দুটো ইলেকট্রন নিল মানে এর কি হলো? বিজারণ হলো তো। যে নিজে বিজারিত হয় সে একটা জারক পদার্থ হিসাবে কাজ করে, অর্থাৎ থ্যালিয়াম 3+ একটা জারক পদার্থ হিসাবে কাজ করবে, তাই তো? তাহলে কি জন্য করলো তাহলে বুঝতে পারলি? এটা তাহলে এটা ঠিক কথা, থ্যালিয়াম 3+ জারক দ্রব্যরূপে আচরণ করে। এবং এটাও করলো কেন? কারণ ওর দুটো ইলেকট্রন এই যে ইনার্ট নিষ্ক্রিয় আছে, এই দুটো ইলেকট্রন কাজে লাগছে না, এই দুটো ইলেকট্রনকে টেনে রেখেছে নিউক্লিয়াস, কাজে লাগাতে দিচ্ছে না, অর্থাৎ নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাবের জন্য, ঠিক আছে? তাহলে কি হলো কেসটা? নিষ্ক্রিয় জোড় প্রভাবের দরুন Tl+1-এর স্থায়িত্ব, Tl+1-এর স্থায়িত্ব Tl3+ অপেক্ষা অনেক বেশি। সেই কারণে ও Tl3 থেকে 1-এ নেমে এসছে, আর নেমে আসার জন্য ও নিজের দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, মানে বিজারিত হয়েছে। যে নিজে বিজারিত হয় সেই তো জারক পদার্থ হিসেবে কাজ করতে পারে। তাহলে কি হওয়া উচিত? এ এবং আর উভয়ই সঠিক, আর হলো এ সঠিক ব্যাখ্যা। বাবু রেকর্ডেড লেকচারগুলো দেখতে হবে, ওই জন্য অনেক আগে থেকে দিয়েছিলাম এগুলো। এরকম করলে তো খুব মুশকিল হয়ে যাবে, এরকম করলে তো খুব মুশকিল, নাহলে তো পিছিয়ে পড়বি না। সেমিস্টার 2তে আরও চাপ, প্রচুর সিলেবাস। সেমিস্টার 1 তো আমি 10-এ 2-এ শেষ করে দিয়েছি তোদের, সেমিস্টার 2ও আমি দেবো, কিন্তু ব্যাপারটা নিজেরা না পড়লে তো হবে না, না? ঠিক আছে, মানে এমন না যে আমরা কম্প্রোমাইজ করে সিলেবাস শেষ করেছি, প্রত্যেকটা জিনিস কিন্তু ইন ডিটেলে পড়িয়ে পড়িয়ে শেষ করেছি আমরা। 10-এ ক্লাস নিয়েছি, বেশি বেশি ডিউরেশনের ক্লাস নিয়েছি, তাহলেই হয়েছে।
দেখ এটা, আচ্ছা 19 বলছে একটা সাদা বর্ণের যৌগ একটা সাদা বর্ণের যৌগ যাকে মিথানল সহযোগে উত্তপ্ত করার পর নির্গত বাষ্পকে বুনসেন শিখায় ধরলে তা সবুজ প্রান্তযুক্ত শিখায় জ্বলে। আবার এই যৌগটিকে শুষ্ক পরীক্ষা নলে নিয়ে প্রথমে ধীরে ধীরে এবং পরে তীব্রভাবে উত্তপ্ত করলে কাঁচের ন্যায় স্বচ্ছ কঠিন B2O3 যৌগ, ব্যাস এইটা হচ্ছে ক্লু, এইটা হচ্ছে ক্লু কি কোন মানে কার কথা বলছে। B2O3 যৌগ তৈরি হয় বোরাক্স থেকে, তোরা করেছিস বোরাক্স বিট টেস্ট। বোরাক্স বিট টেস্টে Na2B4O7 যৌগ একে তুই যখন হিট করিস এটা একটা স্বচ্ছ বোরাক্স গুটিতে পরিণত হয়, তাই তো ব্যাপারটা। তো সেইটাই ক্লু আমরা পেয়ে গেছি, এরা বোরাক্সের গল্প বলছে এরা, মানে এই যে গল্পটা দিয়ে দিয়েছে বিটনের সব বোরাক্সের গল্প আমরা বুঝে গেছি। এবার আমাদের ব্যাপার যখন বুঝে গেছি এবার আমরা একে একে দুই করে মিলিয়ে নেব কোনটা কি হচ্ছে। প্রথম কথা বলছে একটা সাদা বর্ণের যৌগ যাকে মিথানল সহযোগে উত্তপ্ত করার পর নির্গত বাষ্পকে, তাহলে এ কি হবে? সোডিয়াম Na2B4O7 হওয়া উচিত। H3BO3 থেকেও হয়, Na2B4O7ই হবে এখানে। সাদা বর্ণের যৌগ যাকে মিথানল সহযোগে উত্তপ্ত করেছে, আচ্ছা মিথানল সহযোগে উত্তপ্ত করে ফ্রি বোরিক অ্যাসিড, হ্যাঁ রাইট। আচ্ছা বলে দিই এটা দুটো থেকেই হয়, এই B2O3 এটা থেকেও আসবে এটা থেকেও আসবে, ঠিক আছে দুটো থেকেই পাবো আমরা। কিন্তু এইখানে একটা ক্লু আছে দেখ, উত্তপ্ত করার পর নির্গত বাষ্পকে বুনসেন শিখায় ধরলে তার সবুজ প্রান্তযুক্ত শিখায় চলে, এটা না একটা বোরেট এস্টার মিথাইল বোরেট বাষ্প এটা, ঠিক আছে। তার মানে দেখ H3BO3 এটাকে আমি এইভাবে লিখছি BOH এরকম, তাকে যখন মিথানল দিবি মানে CH3OH, আমি এটা এই পরীক্ষাগুলো ক্লাসে লিখিয়েছিলাম, কোনো কোনো ব্যাচে পরীক্ষাটা করে দেখিয়েছিলাম আমি। মিথানল দিয়ে উত্তপ্ত করলে এইটা হবে দেখ, মানে H3BO3 যদি আমি এইভাবে লিখি আর মিথানল দিয়ে হিট করি তাহলে এখান থেকে একটা জল বেরিয়ে যাবে, এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে, এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে। তো যে যৌগটা হবে সেটা হবে BOCH3OCH3OCH3। তাহলে দেখ এই যে সাদা বর্ণের যৌগ না দুটোই হতে পারে, এটাও হতে পারতো এটাও হতে পারতো, কিন্তু যেহেতু বলেছে মিথানল সহযোগে উত্তপ্ত করার পর নির্গত বাষ্পকে বুনসেন তার সবুজ প্রান্তযুক্ত শিখা জলে, তার মানে এটা হবে এইটা হবে না, কারণ এই যৌগটাকে আমি লিখেছি এখানে দেখ, সেইটাকে মিথানল দিলে এরকম হবে বোরেট এস্টার তৈরি হয়, এই বাষ্পটাই সবুজ শিখায় জলে। তাহলে এই যে ক্লুটা আমাকে দিয়ে দিয়েছে, তাহলে দুটোই হতে পারতো কিন্তু এখানে হবে কোনটা, এটা হবে, ঠিক আছে। কারণ আমাকে যেহেতু মিথানলের গল্পটা বলেছে, মিথানলের গল্পটা না বললে আমি এটাও নিতে পারতাম, তাহলে এটা আমার অপশান H3BO3, ঠিক আছে। তারপরেটা দেখ সবুজ প্রান্তযুক্ত শিখার উৎপত্তি কারণ কি এক্ষুনি করলাম, মিথাইল বোরেট বাষ্প, এই যে স্ট্রাকচারটা এক্ষুনি এঁকেছিলাম ওটা যে মিথাইল বোরেট এস্টার, একটা বোরেট এস্টার, ঠিক আছে হয়ে গেল এটা। ফর্মিক অ্যাসিড, আচ্ছা এটা একটা ভালো কোশ্চেন, স্টোরি দিয়েছে একটা, বলছে ফর্মিক অ্যাসিড ও অক্সালিক অ্যাসিডকে গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করে নিরুদ্ধ করলে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়। আমি একটা ব্যাপার তোকে বোঝাই, ধর ফর্মিক অ্যাসিডকে আমি উত্তপ্ত করছি HCOOH, আমি সহজে বোঝার জন্য বলছি এটাকে তুই যখন গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করবি তখন এখান থেকে যদি সিওকে বের করে দিই তাহলে পড়ে আছে একটা H একটা OH মিলে একটা জল হবে, আমি সহজে বোঝানোর জন্য বলছি। তাহলে আমি কি কার্বন মনোঅক্সাইডকে বিশুদ্ধ অবস্থায় পেলাম না, তার সঙ্গে জলের বাষ্প মিশে থাকলো তো, আচ্ছা তাহলে একই গল্প যদি আমি ফর্মিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড থেকে করি, অক্সালিক অ্যাসিড COOH, এখান থেকেও যদি কার্বন মনোঅক্সাইড আমি বের করি একটা CO2 হবে H2O হবে, কি পাচ্ছি দেখ, অক্সালিক অ্যাসিড থেকে যদি হিট করি তাহলে কি পাবো, কার্বন মনোঅক্সাইড পাবো এই যে CO, একটা CO2 পাবো, একটা H আর OH মিলে একটা জল পাবো। আমি কি বিশুদ্ধ অবস্থায় পেলাম, মিশ্রণ পেলাম। তার মানে কি বলছে প্রশ্নটা ভালো করে দেখ, আচ্ছা বুঝলি, এবার দেখ প্রশ্নটা বলছে
কোন কোন ক্ষেত্রে বিশুদ্ধ CO গ্যাস পাওয়া যায়? আমি এটুকু কনফার্ম যে ফর্মিক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড থেকে আমি পাবো না বিশুদ্ধ মিশ্রণ পাবো, কেবল ফর্মিক অ্যাসিড থেকেও পাবো না, সেটাও তোকে দেখালাম, HCOOHকে দেখে CO+H2 পেলাম। কেবল অক্সালিক অ্যাসিড থেকেও পাবো না, সেটাও আমি তোকে এক্ষুনি করে দেখ, দুটো COOH লিখে দেখালাম, সেখান থেকেও পাচ্ছি না। তাহলে অনলি অপশান লেফট ইজ দিস, এটার ক্ষেত্রে আমরা পাবো। তবু আমি একটু ব্যাখ্যা করে দিই কেন এটার ক্ষেত্রে বিশুদ্ধ পাবো। কাকতালীয়ভাবে এর পরের প্রশ্নেই একটা রিয়াকশান দেওয়া হয়েছে। এই রিয়াকশান হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড থেকে কার্বন মনোঅক্সাইড তৈরি রিয়াকশান। খেয়াল করে দেখ, এটাকে যদি আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করি, পটাশিয়াম সালফেট লবণ পাওয়া যাচ্ছে, অ্যামোনিয়াম সালফেট লবণ পাওয়া, এরা কেউ উদ্বায়ী নয়, ঠিক আছে। ফেরাস সালফেট পাওয়া যাচ্ছে, কার্বন, এরা সলিড স্টেটে থাকছে, এটা গ্যাস। তাহলে আমি বিশুদ্ধ CO পেলাম, হ্যাঁ কি না? গ্যাস তো সলিড মেতে মিশে থাকবে না, ওটা আলাদা হয়ে যাবে। বাকি ক্ষেত্রে কী পেয়েছিলাম? CO পেয়েছিলাম, CO2 পেয়েছিলাম, জল পেয়েছিলাম, ওগুলো মিশে থাকছিল, ওগুলো তো ভেপার স্টেটে মিশে থাকতে পারে, কিন্তু এরা তো মিশে থাকবে না, এরা নিচে পড়ে থাকবে, টেস্ট টিউব বা এর বিকারের নিচে পড়ে থাকবে, গ্যাসটা বেরিয়ে যাবে। তার মানে পটাশিয়াম ফেরোসায়ানাইড থেকে আমরা বিশুদ্ধ কার্বন মনোঅক্সাইড পেতে পারি। নিকেল টেট্রা কার্বন, তোদের মন্ডো প্রসেস পড়িয়েছিলাম, মনে আছে? মন্ডো প্রসেস যদি মনে থাকে, NiCO4, মানে বিশুদ্ধ নিকেলকে আইসোলেট করার জন্য আমরা এটা ব্যবহার করি। কোনো একটা যদি মিশ্রণের মধ্যে যদি অবিশুদ্ধ নিকেল থাকে, মানে কিছু নিকেলের মধ্যে কিছু অশুদ্ধি মিশে থাকে, সেখানে আমরা কার্বন মনোঅক্সাইড চার্জ করি 80 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি উষ্ণতায়, দিয়ে সেটা কী হয়, কার্বন মনোঅক্সাইড নিকেলের সঙ্গে যুক্ত করে NiCO4 যৌগ তৈরি করে, স্থায়ী একটা যৌগ। এইটাকে আলাদা করে আমরা আবার 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এটাকে উত্তপ্ত করি, 180 থেকে একটু বেশি, দিয়ে এটা ডিকম্পোজ করে নিকেল আলাদা হয়ে যায় আর কার্বন মনোঅক্সাইড আলাদা হয়ে যায়। তারপর নিকেল টেট্রা কার্বনিল থেকেও আমরা বিশুদ্ধ কার্বনিল পেতে পারি, তাই তো? তার মানে এটা আমার সঠিক, পটাশিয়াম ফেরোসায়ানাইড এবং নিকেল টেট্রা কার্বনিল, নাম নিকেল টেট্রা কার্বনিল, এখান থেকে আমরা বিশুদ্ধ কার্বন মনোঅক্সাইড পাই। মাথায় গেছে? নেক্সট আর একটা কোশ্চেন আছে, লাস্ট। কই গেল রে? ও আছে, এ তো বাচ্চা বাচ্চা কোশ্চেন। এরকম বলছে, উৎপন্ন কার্বন মনোঅক্সাইড গ্যাস, যে গ্যাসটা উৎপন্ন করছি আমরা, উৎপন্ন কার্বন মনোঅক্সাইড গ্যাস, উৎপন্ন কার্বন শুষ্ক করতে সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয় না? না, করতে পারো না বাবু, সালফিউরিক অ্যাসিডও একটা জারক গ্যাস, এটা কার্বন মনোঅক্সাইডকে CO2-তে কনভার্ট করে দেবে, ঠিক আছে? তাহলে কোন অপশানটা হবে? CO2-তে কনভার্ট করে দেবে, তো মানে অক্সিডাইজ করে দেবে। বিজারিত করে না, বিজারিত নয়, এইটা H2SO4 CO-কে জারিত করে দেবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর টুডে। আবার দেখা হবে সোম মঙ্গলবার, আবার একটা নতুন সেট নিয়ে, আবার 35টা কোশ্চেন নিয়ে। ধন্যবাদ সকলকে।